কতজন আসছে রে গ্রুপ? নাকি এটা খুঁজে পায় না নাকি কি বলতেছে? কিসে দিছো এবার? ওয়াইফাই দিছো নাকি এবার? ওয়াইফাই দিস না। কি একটা মুসিবতে আছি, এটা আবার এমবি নেই। তাই কতজন আসছে? হ্যাঁ, 198 আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। লাস্ট ক্লাস যেখান থেকে ছিলাম সেখান থেকে শুরু করব। খুব দুঃখের বিষয়, আমাদের বিউফার জিকে যে গ্রুপটা আছে এই গ্রুপটা ডিসেবল করে দিয়েছে। রিপোর্ট মারতে 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 অনেক ওয়ার্নিং দেওয়ার পর আজকে ডিসেবল করে দিল। 2017 সালের অক্টোবরের 22 তারিখে গ্রুপটা খুলছিলাম। ওই বছর টেস্ট বই বের করেছিলাম। টেস্ট বইগুলো সব ব্যতিক্রম কোশ্চেনে সাজাইছিলাম এবং বলছিলাম যে ভাবছিলাম যে এটা থেকে কোশ্চেন হবে। তখন ওই টেস্ট ভিউতে প্রথম আর কি গ্রুপটা খুলে অ্যাড দিয়ে দিই যে আপনাদের কোনো কনফিউশন হলে এই নম্বরে, এই আইডিতে আপনারা যোগাযোগ করবেন। শেষ পর্যন্ত গ্রুপটা বাড়তে বাড়তে আজকে সকালে এসে শেষ হয়ে গেল। খুব খারাপ লাগতেছে যে অনেক তথ্য, আমার যে কোনো একটা তথ্য, যেমন আজকে আমি ভূমিকম্পের তথ্য খুঁজতেছিলাম ভূগোলের, যেটা পোস্ট দিয়েছিলাম বিউফার জিকেতে, ওখানে সার্চ দিলে মনে হয় পাবো, কিন্তু আর আসে না। এটা খুবই দুঃখজনক। মানে মানুষ এত হিংসুটে, বাংলাদেশের মানুষ এত হিংসুটে বলার মতো না। একজন ভালো থাকবে বা ভালো থাকতে চাইলে সম্ভবই না। দেশটা এত খারাপ একটা জাতি আমরা। কারো ওই গ্রুপটা কোনো ক্ষতি করে নাই। বিসিএস, জাকির বিসিএস এর কি রিটেন ক্যাম্পেইনের একটা গ্রুপ। এই রিটেন ক্যাম্পেইনের গ্রুপটা 2018 সালে, 18 সালে না 38তম বিসিএস, রাইট, 38তম বিসিএস এর রিটেনে তার একটা সাজেশন দিচ্ছে। যে সাজেশনটা আমি 36, 37 তিনটা বিসিএসসি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেই শিটটা দিয়ে পড়াই, মানে ওই শিটটা থেকে মানে কমপক্ষে 70% কমন পড়ে। মানে একটা পাতা এপিট ওপিট, শুধুমাত্র আউটলাইন লেখা আর কোশ্চেনটা আলোচনা করা। আমি ক্লাসে ভাবেই পড়াইতাম, রিটেনের একটা পড়াই টিক দিতাম। ওইটা হুবহু প্রায় হুবহু কপি করে তারা দিল। আমি বললাম যে এটা তো আমার শিট, আমার তো এবার ওই 36 এবং 37তম শিটটার আমি ছবি তুলে দিলাম। এরপরে তারা আমার কি করলো, গালিগালাজ করে টরে আমাকে ব্লক দিল। এরপরে রিটেন ক্যাম্পেইনের গ্রুপ নাকি ডিসেবল হয়েছে কয়েকদিন আগে। তারা বলছে যে এটা 9 করছে। আমি নিজে ভালো করে নিজের ফেসবুক চালাইতে পারি না, আমি একটা ডিসেবল করতে যাব? আর আমি খারাপ, অত খারাপ না। আমার মানে আমার বিবিকে আজ পর্যন্ত যেটা হয়েছে যে কারো ক্ষতি করা, আমার বিবিকে যেটা হয়েছে আজ পর্যন্ত আমি কারো ক্ষতি করিনি। আমি কোনো ক্ষতি করি না। এবং আমি সবচেয়ে, আমার যদি বলেন আমার সবচেয়ে ভালো গুণ কোনটা, সবচেয়ে ভালো গুণ হলো আমি ক্ষমা করতে জানি। আমার সাথে কত অন্যায় করে
তাকেও আমি ক্ষমা করি। এবং আজকে আমি যে একটা মানে একজনকে যেভাবে ক্ষমা করছে এবং যে মহত্বের পরিচয় দিচ্ছে, মানে এটা যে শুনছে সেই অবাক হয়েছে। মানে সে কয়েকদিন আগেও যে মানে শত্রুভাবাপন্ন, আমাদের মানে পারিবারিক এবং ফ্যামিলিগত প্রবলেম, সকালবেলা শুনছি সে অসুস্থ এবং বলছে যে সে মারা যাবে, মানে অবস্থা খারাপ, আমাকে জানালো। আমি জাস্ট শুনছি, শুনে সাথে সাথে আমি 999 ফোন দিয়ে তাকে আমি অক্সিজেন অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে এবং তাকে চিকিৎসা করেছে এবং সম্পূর্ণ খরচ আমি দিচ্ছি। সে বলছে যে আমি কীভাবে তাড়াতাড়ি ভুলে যাই, সে যেভাবে করছে, মানে আমি এইটা সবচেয়ে আমার মহৎ গুণ। আমাদের বলেন এটা আমার আল্লাহ আলহামদুলিল্লাহ যে এই গুণটা আমাকে দিছে, ক্ষমা করতে জানা। এই হলো অবস্থা। আমি রাগের বশবর্তী আমি গ্রুপে ব্লক দিই, অনেককেই ব্লক দেয়, কিন্তু আমি 2 দিন পরে আবার ব্লকটা আনব্লক করে দিই। আমি আমার গ্রুপে খুব বেশি দিনকে ব্লক থাকে না, জাস্ট ব্লক করলো কয়েকদিন পর আনব্লক করে দিই। আমি আমার এফবি লিস্টে প্রচুর ব্লক থাকে, আবার কিছুদিন পর সব আনব্লক করে দিই। মানে এটা হলো কি জাস্ট একটা মানে ব্রেক দেয়া, কিন্তু আমি কখনো ওই রকমের না। তারা সন্দেহ করলো যে আমি মানে, এবং এই রকমের কিছু দুষ্কৃতিকারী গ্রুপটাকে ডিসেবল করে দিয়েছে। তো আপনাদের আমি একটা লিঙ্ক দিব, যারা আপনারা ভিউ ফর জিকে গ্রুপটাকে ফেরত পেতে চান তারা একটু আপনার ওই গ্রুপে, আমি যখন গ্রুপে লিঙ্কটা দিব ওই লিঙ্কে আপনারা গিয়ে জাস্ট গুগল ক্রোম থেকে লগ ইন করে আপনারা মানে ফেসবুককে জানাবেন এবং ওখানে আমি একটা স্ক্রিনশট দেবো, স্ক্রিনশটটা একটু ওই চুজ অপশনে গিয়ে ওটা আপ করে দিবেন, তারপরেই তারা মানে একটা বিবেচনা করবে। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, আমাদের পড়তে হবে। ওকে, তো আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম 38তম পর্যন্ত 3টা দেশ থেকে কি প্রশ্ন আসছে। যেমন দেখেন 37 একটা প্রশ্ন আসছিল চীন থেকে। প্রশ্নটা ছিল যে চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম। সেটা ছিল উইঘুর। এই উইঘুর সম্প্রদায়, এরা জিনজিয়াং প্রদেশে বসবাস করে। এটা চীনের সবচেয়ে বড় প্রদেশ এবং এটা মুসলিম অধ্যুষিত। এর বেশিরভাগ জনগোষ্ঠী হলো মুসলিম অধ্যুষিত। উইঘুর জাতিগোষ্ঠী, এরা জাতি হিসেবে কিন্তু তুর্কি, মানে তুর্কি জাতিগোষ্ঠীর তারা। এবং এই উইঘুরের জন্য চীনকে গণহত্যাকারী বলেছে ইউএসএ এবং কানাডা পার্লামেন্ট। খুব গুরুত্বপূর্ণ এটা বিষয়টা। ইউএসএ এবং কানাডা এই 2 দেশের পার্লামেন্ট চীনকে গণহত্যাকারী বলেছে এই উইঘুর সংকটের জন্য। কানাডা খুবই একটা মানে বাংলাদেশের জন্য একটা হেল্পফুল কান্ট্রি। এই কানাডা এবং নেদারল্যান্ডস, এটাও মনে রাখেন, কানাডা এবং নেদারল্যান্ডস রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়াকে সাহায্য করছে। রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়াকে সমর্থন করে। অর্থাৎ উইঘুর ইস্যুতে চীনকে গণহত্যাকারী বলেছে ইউএসএ এবং কানাডা, আর কানাডা এবং নেদারল্যান্ডস এই 2টা দেশ রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়াকে সমর্থন করেছে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হলো উইঘুর। উইঘুর হলো তুর্কি জাতিগোষ্ঠীর। চীনকে গণহত্যাকারী বলেছে ইউএসএ এবং কানাডার পার্লামেন্ট এবং ইউএসএর পার্লামেন্ট। আর
জিনজিয়াং বড় প্রদেশ, সেখানে মুসলিমদের বসবাস সবচেয়ে বেশি। আর এই উইঘুর জাতির মধ্যে, উইঘুর জাতিগোষ্ঠীর মধ্যে বিশ্বে মুসলিমদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে, আরেকটা তো রোহিঙ্গা। তার মানে রোহিঙ্গার সম্পর্কে বললাম, এখানেও কানাডা আছে, উইঘুর ইস্যুতেও কানাডা আছে, এবং দুইটা গোষ্ঠীর সাথেই কানাডা ইনভলভড। এরপরে এখান থেকে একটা প্রশ্ন আসছে যে কালাপানি সীমান্ত নিয়ে বিরোধ কোন দুই দেশের মধ্যে, এবং সেটা ছিল ভারত ও নেপাল। একটা কথা মনে রাখবেন, কালাপানি সীমান্ত বাংলাদেশেও আছে, সীমান্ত শেরপুর। তার মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এদের মধ্যে কালাপানি সীমান্ত আছে, বাট তাদের মধ্যে বিরোধপূর্ণ না। ভারত ও নেপাল এই দুইটা দেশের মধ্যে কালাপানি সীমান্ত আছে। এই কালাপানিটা ভারতের দখলে ছিল, নেপালের মানচিত্রে প্রবেশ করে, পরে এখন নেপালের দখলে। অর্থাৎ ভারতের দখলে ছিল, কালাপানি সীমান্ত ভারতের দখলে ছিল, এটা এখন নেপালের মানচিত্রেরও অংশ, নেপালের দখলেও অংশ। ভারতের মানচিত্র কালাপানি আছে, নেপালের মানচিত্র কালাপানি আছে, কিন্তু কালাপানি এখন দখলে হলো শুধু নেপালের সেনা প্রধান তিনি ওখানে গিয়ে দখল করে নেপালের ফ্ল্যাগ দিয়ে আসছেন। রোহিঙ্গা নিয়ে আমাদের আলোচনা আছে, রোহিঙ্গা নিয়ে আমাদের আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে আগামী সপ্তাহেই আমাদের ওটা পড়তে হবে ইনশাল্লাহ। দেখেন, প্রশ্ন যদি বলে এরপরে এই 3 দেশ থেকে প্রশ্ন আসছে কোনটা, আরেকটা প্রশ্ন আসছিল 37তমতে, যে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ, এটা তখন ছিল ইউএসএ ছিল, এখন সেটা না। এখানে বিষয়টা হলো যে মনে রাখবেন, কার্বন নিঃসরণ, এই কার্বন নিঃসরণের শীর্ষ দেশ কিন্তু চীন। গ্রিনহাউস নিঃসরণ, এটাও কিন্তু চীন ফার্স্ট, ইউএসএ সেকেন্ড। কিন্তু যখন বলা হয় মাথাপিছু কার্বন, তখন কিন্তু সৌদি আরব। মাথাপিছু কার্বন বললে কিন্তু সৌদি আরব, আর মাথাপিছু গ্রিনহাউস বললে দেখা যায় না, মাথাপিছু গ্রিনহাউস বললে সেটা হবে অস্ট্রেলিয়া। মাথাপিছু গ্রিনহাউস অস্ট্রেলিয়া, মাথাপিছু গ্রিনহাউস এটা অস্ট্রেলিয়া ছিল, এখন আর নাই। মাথাপিছু কার্বন বললে সৌদি আরব। হ্যাঁ মামা বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে মামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, আমি ক্লাসে তো। ঠিক ওকে ম্যাম, আচ্ছা থ্যাংক ইউ।
এরপরে 36তম বিসিএস এ প্রশ্ন আসছে, নিচের কোন দেশের সাথে সর্বাধিক রাষ্ট্রের সীমানা আছে? কোন দেশের সাথে সর্বাধিক রাষ্ট্রের সীমানা আছে? এবং সেই দেশটা হলো চীনের সাথে। আসলে সর্বাধিক রাষ্ট্রের সীমানা চীনের সাথেও আছে, ইউএস এর সাথে, রাশিয়ার সাথেও আছে। এখানে সীমান্ত যদি বলে সীমান্ত বেশি কোন দেশের, তাও চীনের হবে। আবার যদি বলা হয় সীমান্ত দেশ বেশি কার, তা হবে চীন ও রাশিয়া। এবং এই দুইটা দেশেরই 14টি করে স্বাধীন দেশ আছে, 14টি করে স্বাধীন দেশ সীমান্তবর্তী। দুইটা দেশেরই 14টা করে সীমান্তবর্তী দেশ আছে। কিন্তু চীনের সাথে যদি বলা হয় মোট কয়টা আছে, মোট যদি বলে তাহলে 16টি। তার মানে 14টি প্লাস হলো হংকং আর প্লাস হলো ম্যাকাও। এই যদি পরাধীন বললে কিন্তু আবার চীন বেশি হবে, মানে মোট বললে স্বাধীন 14টি, আর হংকং এবং ম্যাকাওর সাথে তার সীমান্ত আছে, যদিও তারা স্বাধীন দেশ না। এই জন্য আপনার যদি সরাসরি চলে আসে যে কতটি স্বাধীন দেশ 14টি দেখাবেন, স্বাধীন না বললে 16টি দেখাতে পারবেন অপশন দেখে। আর অপশন যদি 16 না থাকে তাহলে কি দেখাবেন? তাহলে 14টি দেখাবেন। দুইটা দেশের সাথে 14টি দেশের সীমান্ত রয়েছে, আর সীমান্ত বেশি আছে সবচেয়ে চীনের সাথে সীমান্ত বেশি, আর দ্বিতীয় সবচেয়ে সর্বোচ্চ হলো রাশিয়া। এখন একটা বিষয় হলো রাশিয়া তো আয়তনে বড়, রাশিয়ার সীমান্ত হলো লম্বা, তো সেজন্য এরকম লম্বা। আর চীনের, এটা রাশিয়া যদি হয়, আর চীনের সীমান্ত হলো এরকম পেঁচানো হওয়ার কারণে এর সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে চীনের সীমান্ত দৈর্ঘ্য বেশি আর রাশিয়ার সীমান্ত দৈর্ঘ্য কম। সীমান্ত দেশের ক্ষেত্রে এই দুইটা দেশের পরে যে দেশটার সাথে সবচেয়ে বেশি সীমান্ত আছে সেই দেশটা হলো ব্রাজিল। ব্রাজিলের সাথে সীমান্ত 10টি দেশের, 10টি দেশের সাথে সীমান্ত হলো ব্রাজিলের সাথে। এবং দক্ষিণ আমেরিকার এখানে 9টি স্বাধীন আর 1টি পরাধীন, মোট 10টি দেশের সাথে সীমান্ত হলো ব্রাজিলের সাথে। আপনার জানতে হবে ভারতের সাথে সীমান্তবর্তী দেশ 6টি। আর নেপাল, জানতে হবে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী 5টি দেশ। মিয়ানমারের সীমান্তবর্তী দেশ 5টি, এবং তা হলো বাংলাদেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, চীন, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড আর একটা লাওস। এই 5টা দেশের সাথে সীমান্ত আছে মিয়ানমারের। 5টি দেশের সাথে সীমান্ত হলো বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড এবং লাওস। কি কমেন্ট? কোনটা? তোর ফোনে তো দেখাবে, এই ফোনে তো দেখে না। তুই কি ভাবছো এটা গ্লাস দিয়ে তো দেখবে কেমন? আসলে তো বোকা তুই। প্রোডাক্টরের সাথে তো ক্যামেরার কোনো সম্পর্ক নেই। প্রোডাক্টের সাথে তুমি কিভাবে দেখবে সেটার উপর নির্ভর করবে। এখন দেখেন, সীমান্ত দেশের ক্ষেত্রে চীনের সাথে সীমান্ত দেশগুলো একটুখানি রিভাইভ করতে হবে। চীনের সাথে সীমান্তবর্তী দেশ,
চীন যদি এরভাবে হয়, ধরেন এটা চীন, চীনের সাথে সীমান্তবর্তী দেশ আছে 14টা। দেখেন আপনি একটুখানি খেয়াল করে, এদিকে কোরিয়া আছে একটা, কোরিয়া, এখানে এই জায়গাটা আছে রাশিয়া, আর এইখানে একটা দেশ যেটা মঙ্গোলিয়া। তাহলে কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া। আর কাজাখস্তান মানে যেটাকে বলে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান আর হলো উজবেকিস্তান, এই দুইটার সাথে সম্পর্ক নাই। অর্থাৎ একটা হলো কাজাখস্তান, আর একটা হলো কিরগিস্তান, কিরগিস্তান, আর একটা হলো তুর্কমেনিস্তান, না তাজিকিস্তান, তাজিকিস্তান। এই তিনটা একটু মনে রাখতে হবে, এই তিনটা নিয়ে ঝামেলা হয়। এবং ওই দেখবেন অপশনের মধ্যে ওই উস্তানটা ঢুকাই দেবো, কাজাখস্তান, কিরগিস্তান আর হলো তাজিকিস্তান, এই তিনটা। তার মানে কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, এইগুলো 6টা। 6টার পরে এখানে হলো আফগানিস্তান, আফগানিস্তান, এরপর হলো পাকিস্তান, এরপরে হলো পাকিস্তানের পর হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার পর হলো নেপাল, নেপালের পরে আছে ভুটান, ভুটানের পরে আছে মিয়ানমার, মিয়ানমারের পরে আছে লাওস, লাওসের পরে আছে ভিয়েতনাম। এখন দেখেন তো 14টা হয়েছে কিনা। কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান 6টা, আফগানিস্তান 7, পাকিস্তান 8, ইন্ডিয়া 9, নেপাল 10, ভুটান 11, মিয়ানমার 12, লাওস 13, আর হলো ভিয়েতনাম হলো 14। এই মোট 14টা দেশের সাথে সীমান্ত আছে চীনের। এবং সর্বাধিক রাশিয়ার সাথে সীমানা আছে, এই প্রশ্নটা আসছে 36তম বিসিএসে, 36তম বিসিএসে এই প্রশ্নটা আসে। খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা দেশ সম্পর্কে জানা। পরীক্ষার সময় আপনাকে দেখা যাবে যে এই উস্তানগুলাই একটা মিলাই দেবে। 5টা উস্তান আছে, গুলিস্তান নাই, গুলিস্তান নাই, তুর্কমেনিস্তান নাই, আর হলো উজবেকিস্তান নাই, এই 3টা উস্তান নাই। গুলিস্তান তো আর অপশনে দেবে না। চীন ইম্পর্টেন্ট। আর আফগানিস্তান আমি আগেও দেখাইছিলাম। সীমান্তের ক্ষেত্রে আপনাদের 2টা সীমান্ত বেসিক ভিউতে আমি এই বছরের বেসিক ভিউতে অ্যাড করছি। একটা হলো কাস্পিয়ান সি, কাস্পিয়ান সাগর, আর একটা হলো ডেড সি, আর একটা হলো মৃত সাগর। এই 2টা স্থল বেষ্টিত সাগর এবং তার পার্শ্ববর্তী দেশ আছে। সেই পার্শ্ববর্তী দেশ থেকে প্রশ্ন হতে পারে যে কাস্পিয়ান সাগরের পার্শ্ববর্তী দেশগুলা কি কি। কাস্পিয়ান সাগরে পার্শ্ববর্তী দেশ যদি বলেন, সেখানে আছে রাশিয়া। কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচাইতে আয়তনে বৃহত্তম দেশ, বৃহত্তম হ্রদ। সবচেয়ে পৃথিবীর বৃহত্তম হ্রদ হলো এই কাস্পিয়ান সাগর। এই কাস্পিয়ান সাগরে আছে 5টা দেশ, 5টা দেশের বর্ডার আছে কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগরে আছে রাশিয়ার অংশ, রাশিয়ার অংশ আছে। এদিকে ইরান আছে, রাশিয়া এবং ইরান আছে। আজারবাইজান, আজারবাইজান, এরপর হলো কাজাখস্তান, আর আছে তুর্কমেনিস্তান। কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান।
এই 5টা দেশের বর্ডার আছে কাস্পিয়ান সাগরে। অর্থাৎ কাস্পিয়ান সাগর পৃথিবীর সবচাইতে আয়তনে বড় হ্রদ। পরীক্ষা আসবে এরকমের ল্যান্ডলক সি অথবা স্থল বেষ্টিত সাগর। ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা একবার আসছিল, স্থল বেষ্টিত সাগর কোনটা, সেটা ছিল কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর এবং মৃত সাগর, এই দুইটা সাগর হলো ল্যান্ডলক সি। আর মৃত সাগর এটা একটু লম্বা স্টাইলের, দেখা যায়। এই মৃত সাগরের এক পাশে হলো জর্ডান, আর এক পাশে হলো ইসরায়েল। ডেড সি মৃত সাগর, জর্ডান এবং ইসরায়েল। এই ডেড সির উপরে নির্ভরশীল দেশ আছে, প্যালেস্টাইনও ডেড সির উপর নির্ভরশীল। বেসিক্যালি গুগল ম্যাপ বলেন, ওয়ার্ল্ড ম্যাপ বলেন, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র মনে করে না। বেসিক্যালি এখানে 3টা দেশ আছে, জর্ডান, ফিলিস্তিন এবং ইসরায়েল, প্যালেস্টাইন। কিন্তু প্যালেস্টাইনকে কেউ ধরতে চায় না, ইন্টারন্যাশনালি বলা হয় না। তবে একটা চুক্তি করছে 2018 সালে, খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি। 2018 সালে পানি সমস্যা সমাধানের জন্য, প্যালেস্টাইন, জর্ডান ও ইসরায়েল, এই 3 দেশ পানি সমস্যা সমাধানের জন্য প্যালেস্টাইন মানে ফিলিস্তিন, জর্ডান ও ইসরায়েল রেড সি চুক্তি করে। রেড সি চুক্তি করে। তার মানে 3 দেশ মিলে ডেড সি এবং রেড সি, লোহিত সাগর থেকে তারা পানি নেবে, পানি নিয়ে তারা এই সমস্যার সমাধান করবে। এই জন্য যে প্রশ্ন হয় রেড সি ট্রিটি কে কে করছে, ইসরায়েল, ফিলিস্তিন এবং হলো জর্ডান। ইসরায়েল, ফিলিস্তিন এবং জর্ডান। তাহলে রাশিয়া, আজারবাইজান, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান। জর্ডান এবং ইসরায়েলের মধ্যে হলো মৃত সাগর। এরা ফিলিস্তিনকে স্বীকার করে না, কিন্তু আপনার প্রশ্নে যদি ফিলিস্তিন থাকে অবশ্যই ফিলিস্তিন সহ দেখাবেন। ফিলিস্তিন না থাকলে আপনি অপশন দেখে বুঝবেন যে সে আসলে কি প্রশ্ন করছে, সেটা দেখলে যেন বুঝতে পারেন যে সে স্বীকার করেছে নাকি করে নাই। প্রশ্নের মধ্যে তারা সেটা উল্লেখ করে দিবে, মানে প্রশ্ন দেখলেই বোঝা যাবে যে সে আসলে কি করতে চাচ্ছে। আপনাদের এটা মনে রাখবেন, এই 2টা বিষয়, সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমিতে 11টি দেশ, আর নীল নদ এটাও 11টি দেশে প্রবাহিত। নীল নদ প্রবাহিত হয় 11টি দেশে, সাহারা মরুভূমি প্রবাহিত হয় 11টি দেশে। এই 2টা মনে রাখবেন। আরেকটা বিষয় হলো ইন্ডিয়া ভার্সেস চায়না, তাদের সীমান্ত প্রদেশ ভারতের 4টি। বেসিক্যালি ভারতের 4টাই পরীক্ষা আসবে, চীনের 4টা দিবে না। চীনের কয়টা তা দিবে না। এক নম্বরে হলো হিমাচল, ওর নাম কি, হিমাচল না? নাম্বার হলো হিমাচল, একবারে লাদাখের কাছে উত্তর অঞ্চলে। 2 নম্বরে হলো উত্তরাখণ্ড। 3 নম্বরে হলো অরুণাচল, আর 4 নম্বরে হলো নাগাল্যান্ড।
নাগাল্যান্ড। হিমাচল, অরুণাচল, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, এই 4টি প্রদেশ ভারতের, এই 4টি প্রদেশের সাথে চীনের সীমান্ত লেগে আছে। হিমাচল, উত্তরাখণ্ড, অরুণাচল এবং নাগাল্যান্ড। একটা বিষয় মনে রাখবেন যে অরুণাচল, এই অরুণাচলকে চীন দাবি করে, অরুণাচলকে চীন দাবি করে, চীন অরুণাচলকে দাবি করে এবং এই অরুণাচলকে নিয়েই তারা কিন্তু 1962 সালে যুদ্ধ করেছে। 1962-তে যুদ্ধ হয় ভারত চীন। তাহলে ভারত চীন যুদ্ধ 1962, তার মধ্যে উদ্দেশ্য ছিল অরুণাচলকে নিয়ে। কিন্তু চীন কেন অরুণাচলকে দাবি করলো? চীনের কোনো কাজ আছে যে অরুণাচলকে সে দাবি করছে কেন? ব্যাপারটা এরকমের, এইটা ধরেন চীন, এই হলো তিব্বত, আর এই হলো অরুণাচল। অরুণাচল তো কি করলো, এই তিব্বত 1950 সালে চীনের দখলে যায়। তিব্বত কিন্তু 1950-এর আগে স্বাধীন ছিল। যেমনটা সিকিম, এটা হলো সিকিম, সিকিম 1975 সালে ভারতের দখলে যায়, ভারতের দখলে যায়। আর তিব্বত 1950 সালে চীনের দখলে যায়। যখন তিব্বত চীনের দখলে যায় তখন এই তিব্বতে 1959 সালে বর্তমান যিনি দালাই লামা, ওদের ধর্মগুরুকে বলাই হয় দালাই লামা। বর্তমান তেনজিন গায়াৎসু, তিনি একজন দালাই লামা বা ধর্মগুরু। 59 সালে দালাই লামা গায়াৎসু, দালাই লামা গায়াৎসু স্বাধীনতার ঘোষণা করে, স্বাধীনতার ঘোষণা দেয়। এই দালাই লামা গায়াৎসু তিব্বতের স্বাধীনতার ঘোষণা দিলে তাকে চীন ধাওয়া দেয় এবং তিব্বত থেকে পালায়া অরুণাচলে আশ্রয় নেয়। এবং এই তিব্বতের যে দালাই লামা, তিনি কিন্তু অরুণাচলে বসবাস করেন এবং এই দালাই লামা কিন্তু ভারতের নাগরিক। দালাই লামা কোন দেশের পাসপোর্ট ব্যবহার করেন? তিনি ভারতের পাসপোর্ট ব্যবহার করেন। দালাই লামা তিনি ভারতের নাগরিক। হ্যাঁ, কি? আচ্ছা, ঠিক আছে। কাশ্মীর তো, কাশ্মীর একদিন তো বলছিলাম কাশ্মীর স্বাধীন রাজ্য ছিল না। তাহলে সিকিম ছিল স্বাধীন এবং সেই স্বাধীন থেকে 75 সালে ভারতের দখলে যায়। আর তিব্বত ছিল স্বাধীন 1950 সালে চীনের দখলে যায়। তিব্বতের স্বাধীনতা ঘোষণা করা হয় 1959 সালে। এই স্বাধীনতার ঘোষণা দিলে তখন ঘোষণা দেয় তিব্বত, দালাই লামা স্বাধীনতা ঘোষণা দেয়, তখন তাকে চায়নার মিলিটারি যখন খুঁজে তখন সে অরুণাচলে গিয়ে আশ্রয় নেয় এবং এই অরুণাচলে এখানেই বসবাস করে দালাই লামা। এবং এই অরুণাচলে এখানে ভারতের নাগরিকত্ব, অরুণাচলে 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 এখানে মানে বসবাস করায় ভারতের নাগরিকত্ব লাভ করে, অর্থাৎ দালাই লামাকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় এবং তিনি পাসপোর্ট ব্যবহার করে ইন্ডিয়ান। এর জন্য দালাই লামা কোন দেশের নাগরিক বললে সে কিন্তু ভারতের নাগরিক। সে যে 59 সালে আসছে আর তিব্বতেও যায় নাই, শ্রীলঙ্কা, চীনেও যায় নাই, অর্থাৎ এখন পর্যন্ত এই দালাই লামা ভারতের নাগরিক। আমাদের বেসিক বুথে একটা কোশ্চেন ছিল যে দালাই লামা কোন দেশের নাগরিক? ভারতের নাগরিক। এটা নিয়ে প্রচুর কোশ্চেন ছিল B4GK-তে। সেখানে কিন্তু আমরা উত্তর দিয়েছিলাম যে উনি আসলে ভারতের পাসপোর্ট ব্যবহার করেন। এই কারণেই অরুণাচলকে চীন দাবি করে এবং 65 সালে একটা যুদ্ধ হয় তাদের মধ্যে। আর 2020 সালে তাদের যুদ্ধ অবস্থা তৈরি হয় গালওয়ান উপত্যকা নিয়ে। সেই গালওয়ান উপত্যকা নিয়ে যুদ্ধ আর হয় নাই, একটা যুদ্ধের পরিবেশ ছিল। আর মনে রাখবেন ভারত এবং চীন এই দু দেশের সীমান্ত প্রায় 3800 কিলোমিটার, প্রায় 3800 কিলোমিটার। কিন্তু বাংলাদেশ এবং চীনে, বাংলাদেশ এবং ইন্ডিয়া
এই দুই দেশের সীমান্ত কিন্তু 4156 কিলোমিটার, এবং সেজন্য ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত লেগে আছে বাংলাদেশের। ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত লেগে আছে বাংলাদেশের সাথে, এরপরে চীনের সাথে। সিকিম ভারতের প্রদেশ, অবশ্যই প্রদেশ, আশ্রিত রাজ্য। সিকিম ভারতের আশ্রিত রাজ্য। সিকিম ভারতের আশ্রিত রাজ্য। 1975 সালে এই সিকিমের যে নেতা ছিল ওনার নাম ছিল লেনদুপ দর্জি। লেনদুপ দর্জি ওনার নাম ছিল, সিকিমের যিনি নেতা ছিলেন। সিকিমের যে নেতা তার নাম ছিল লেনদুপ দর্জি, এবং খালেদা জিয়া কিন্তু লেনদুপ দর্জি খুব উদাহরণ দেয়। বেগম খালেদা জিয়া 2018 সালে মনে হয় গ্রেপ্তার হয়, নাকি 18 সালে তো গ্রেপ্তার হয় না, ফেব্রুয়ারি 19 সালে, 2019 সালে মনে হয় গ্রেপ্তার হয়েছেন তিনি, 19 ফেব্রুয়ারি মাসে। তখন কিন্তু গ্রেপ্তার আগে তিনি বলছিলেন যে বাংলাদেশ যেন লেনদুপ দর্জি অধিকারী না হয়, অর্থাৎ লেনদুপ দর্জি যিনি আপোষে ভারতকে সিকিমকে প্রদান করে দিয়েছিল সেটাই। আর কাশ্মীর, যেটা কাশ্মীরে তো মানে আবার চেঞ্জ হবে, ভারত তো প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে। কাশ্মীর ছিল 1949 থেকে 2015, সরি 1949 থেকে 2040তম বিশেষ ছিল 19 সালে, তাহলে 18 5 আগস্ট 19 রাইট। 49 থেকে 2019 পর্যন্ত কাশ্মীর ছিল করদ রাজ্য। একদিকে করদ রাজ্য আর একটা ছিল দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্য ছিল ব্রিটেনের, আর করদ রাজ্য ছিল ভারতের করদ রাজ্য। করদ রাজ্য হলো ও যাকে ট্যাক্স দিবে ওর দায়ভার সে নেবে, যাকে তারা যাকে ট্যাক্স দিবে অথবা কর দিবে সেখান থেকে সে তার কাছ থেকে স্বাধীনতা বুঝে নেবে। সিকিমের নেতা ছিল লেনদুপ দর্জি। পঁয়ত্রিশতম বিসিএস এ উইঘুর প্রশ্নটা আবারও আসছিল। 35তম তো বেশ কয়েকটা প্রশ্ন দুই দেশ থেকে আসে। পঁয়ত্রিশতম বিসিএস এ প্রশ্ন আসছিল, ভারতের পিএম নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে সার্কের বাইরে কোন দেশকে আমন্ত্রণ জানায়? কোন দেশকে আমন্ত্রণ জানায়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে কোন দেশকে আমন্ত্রণ জানায়? হ্যাঁ, এত ঘুম ধরছে আজকে।
ওটা চা দিতে বলতো, চা। এখানে ছিল 2014 সালে যখন প্রাইম মিনিস্টার হয় তখন তিনি সার্কের দেশগুলোকে আমন্ত্রণ জানাইছিল আসলে মরিশাস। কতটি দেশকে আমন্ত্রণ জানায়? একটা দেশকে আমন্ত্রণ জানায়, কোন দেশকে না, ছিল কতটি দেশকে। আর 2019 সালে যখন প্রাইম মিনিস্টার হয় তখন সে বিমস্টেককে দাওয়াত দেয়, সার্ক দেয় না, কারণ সার্কের মধ্যে পাকিস্তান আছে। বিমস্টেক ভুক্ত দেশ প্লাস হলো মরিশাস, আর একটা হলো মরিশাস, আর একটা হলো তুর্কিমেনিস্তান, সরি তাজিকিস্তান। অর্থাৎ বিমস্টেকের বাইরে দুটি দেশকে আমন্ত্রণ জানাইছিল। উনি তো দুইবার প্রাইম মিনিস্টার হয়েছে, 14 সালে যখন এটা 35তমতে আসছিল, আর 19 সালেরটা এখানে পরীক্ষা আসে না। আবার মোদি তিনি কিন্তু মালদ্বীপ প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল। মালদ্বীপ প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল, শপথ অনুষ্ঠানে উপস্থিত। আবার এই মোদি কিন্তু মুজিব বর্ষে উপস্থিত ছিল 2021 সালে, এবং যেখান থেকে শুরু ছিল যে মনে পড়ে মামুনুল হক, তারপরে ওই যে মাওলানা রফিক ঝামেলা হয় না, ওই সময় মোদি বাংলাদেশে আসছিল এবং মুজিব বর্ষের উপরে তিনি কিনোট স্পিকার ছিল। মুজিব বর্ষের উপরে কিনোট স্পিকার ছিল সে। দেখেন 35তমতে ওই প্রশ্নটা আবারও আসছে, উইঘুরও আসছে আর একবার, বর্তমান সিল্ক রোড, নিউ সিল্ক রোডের প্রবক্তা দেশ, এটাও আসছিল। আর একটা প্রশ্ন আসছিল ইউএসএ থেকে, আসছিল যে কি মার্কিন সপ্তম নৌবহরের কেন্দ্র প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে? প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে সপ্তম নৌবহরের কেন্দ্র? এটা ছিল উইকুসুকু, এবং এইটা কিন্তু জাপানের একটা দ্বীপ, জাপানের দ্বীপ, মালিকানা জাপানের। 1943 সাল থেকে ঘাঁটি। ওই যে পার্ল হারবার অ্যাটাক করছে তার বিনিময়ে দখল করে নিছে জাপানের উইকুসুকু। জাপানে আরো একটা সামরিক ঘাঁটি আছে, ওকিনাওয়া। জাপানের ভূখণ্ড, তবে মার্কিন সামরিক ঘাঁটি। প্রশান্ত মহাসাগর, ওকিনাওয়া প্রশান্ত মহাসাগর, মালিকানা জাপান, কিন্তু সামরিক ঘাঁটি হলো যুক্তরাষ্ট্রের। আরেকটা বিষয় হলো যে মিনা সলোমন এই ঘাঁটিটা হলো বাহরাইনে। মিনা সলোমন ঘাঁটি হলো বাহরাইনে। এর অবস্থান বললে পারস্য উপসাগর। মিনা সলোমন বাহরাইনের মালিকানা। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, মানে যেটা ছিল এরকমের আরব উপদ্বীপ, এটা ইরান, আর এখানেই বাহরাইন। এই বাহরাইনের মিনা সলোমন দ্বীপ এখানে, এটা হলো মার্কিন সামরিক ঘাঁটি, এবং যেটা ওখানে বসেছে পারস্য উপসাগরের দেশগুলোকে তিনি মানে পুরো হুমকি দেয়। তবে পঞ্চম নৌবহর কিন্তু ভারত মহাসাগরে থাকে। মার্কিন সপ্তম নৌবহরের অবস্থান প্রশান্ত মহাসাগরে,
আর মার্কিন পঞ্চম নৌবহরের অবস্থান ভারত মহাসাগরে। এই ভারত মহাসাগরে পঞ্চম নৌবহর। মোবাইল কই মারে, এত ঘুমে ধরছে কেন? আল্লাহ, এত ঘুমে ধরছে কেন? আপনাদের কিন্তু আজকে পরীক্ষা আছে 9:30টায়। কেমন লাগে? এত ঘুমে ধরছে কেন? কমেন্ট দেখি। মাথাটাও ধরছে। আস্তাগফিরুল্লাহ। আজকে পরীক্ষা 9:30টায়, কিন্তু না, ক্লাসটা তো চালাইতে হবে। বেশি সময় নিয়ে কবে যে ক্লাস নেব? 7টা 8টা, তাহলে কি বার? মাগরিবের আজান দেয় কটায়? 6:30টায়। টাফ হয়ে যাবে। 9টা পর্যন্ত ক্লাস নিলে একটু ভালো লাগতো, অনেক আগানো যেত। কি অবস্থা! ওকে, আপনারা পড়েন। হ্যাঁ, 9:30টায় পরীক্ষাটা দেন। 26 থেকে 40 নম্বর। আগামীকালকে ইনশাল্লাহ পাক্কা 2 ঘন্টাতে পড়াবো ইনশাল্লাহ। ক্লোজ করে দেন। আমার এত মাথা ঘুরাইতেছে, আল্লাহ।